এই ভবন এইভাবেই বহাল থাকবে, এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে সেভাবেই আছে, আপনাদের নতুন কোনো সুপারিশ কি থাকবে? না, অবশ্যই। আমরা গতবার সুপারিশ করার সময় 2007 সালের আগুনের পরে বলেছিলাম এই বিল্ডিংটা ভেঙে ফেলার জন্য, কারণ এটার মধ্যে অনেক ধরনের ফেসিলিটির অভাব আছে। এটার মধ্যে ফায়ার, আজকে এটার যে মালিক যারা ব্যবহার করছে তারাও বলছে এর মধ্যে নাই, যারা ওদেরও নাই, ভবন কর্তৃপক্ষেরও নাই। আপনি এই ধরনের বর্তমান সময়ে এই বিল্ডিংটা এই থাকার মতো বিল্ডিং না, এটাকে ইমিডিয়েটলি ভেঙে এই জায়গায় এটার মধ্যে একটা নতুন এবং সবগুলো ফেসিলিটিস যেভাবে থাকা উচিত, নিরাপত্তা থাকা উচিত, সেগুলোকে নতুন করে বিল্ডিং বানানো উচিত। আমি শুধু এটা বলবো না, এই কারণ বাজার বলেন, ঢাকা শহরে যেগুলো বিল্ডিংয়ে 70-80 দশকে এইভাবে নির্মিত হয়েছিল, এগুলো সবগুলো ভেঙে এগুলো মডার্ন, খুব সিকিউর এবং নিরাপত্তা সমৃদ্ধ বিল্ডিং করা উচিত, যেখানে যে কোনো ধরনের এই ধরনের দুর্ঘটনা থেকে ফেস করতে পারে। এমদাদ সাহেব, আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে গ্রোথ হচ্ছে, ঢাকা শহরে এখন 1.5 কোটি লোক বসবাস করে, কিন্তু এই যে গ্রোথটি হলো, তার এই গ্রোথের সাথে আপনাদের যে প্ল্যান, কোনো প্ল্যানের কোনো সমন্বয় আছে? কোনো প্ল্যানের সমন্বয় নেই। আগে ধানমন্ডি যেভাবে ধানমন্ডি হয়েছিল সেই ধানমন্ডি এখন নেই। এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, বাজার, মার্কেট সব কিছু আছে। উত্তরা মডেল টাউনের মডেল নাই, সর্বত্রই কিন্তু এই গ্রোথটা খুব আনহেলদি গ্রোথ হয়েছে। এখন পপুলেশন গ্রোথ তো হবেই, এখন জনগণ গ্রামগঞ্জ থেকে, মফস্বল থেকে ঢাকা শহরে আসছে, তাদেরকে সুবিধা দেওয়ার বিষয়টা তো রাজুককে যেমন চিন্তা করতে হবে, আমার ধারণা সিটি কর্পোরেশনকেও চিন্তা করতে হবে। আমার মূল আশঙ্কার বিষয়টি হচ্ছে যে এই যে মানে নগরবাসীকে সুবিধা দেওয়ার জন্যে, নগরবাসীকে সহায়তা দেওয়ার জন্যে, নাগরিক জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে নিশ্চয়ই এমন কিছু অর্গানাইজেশন থাকা উচিত। আপনারা শুধু জমি ব্যবহারের হিসাবটা করেন যে 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা জমিতে কত বড় বিল্ডিং হতে, কত উঁচা হবে, কতগুলি পার্কিং হবে, রাস্তা কিভাবে, এইটুক। কিন্তু এই বিল্ডিং হয়ে যাওয়ার পরে তার ভেতরকার ব্যবস্থা, তার সেফটি মেজার, এগুলো নিয়ে কোনো ধরনের আপনাদের চিন্তা ভাবনা নেই, আমার মনে হয় কর্পোরেশনেরও নেই। সুতরাং এই জায়গাটি একেবারে শূন্যতাই থেকে যাচ্ছে। এই বিষয়টি অ্যাড্রেস করা দরকার। এটি কিভাবে করা যায় সেটি যদি আপনি বলতে পারেন তাহলে ভালো হয়। আপনার সাথে আমি কোনো দ্বিমত করছি না, অবশ্যই এভাবে থাকা উচিত। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধানমন্ডির আপনি বলছেন বা কারণ বাজারের বিল্ডিং বলছেন, এগুলো বিল্ডিং ধানমন্ডির, আপনি দেখেন ধানমন্ডি গুলশানে এখনও তেমন হয় নাই। ধানমন্ডিতে পুরোটাই একটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের একটা হয়ে গেছে, বিরাট ঘাঁটি হয়ে গেছে। ধানমন্ডির তো প্লটগুলো তো এই বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ করার জন্য দেয় না, এখানে স্কুল থাকতে পারে। এই বিশ্ববিদ্যালয়গুলো এখানে প্রায় ধানমন্ডিতে মনে হয় 20-25টা বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর। এই যে বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার পরে এখানে কিন্তু আশপাশের জায়গাগুলো সব জায়গার মধ্যে ওভার ক্রাউডেড হয়ে গেছে। যদি এগুলো এই রেসিডেন্সিয়াল এলাকার ভিতরে না করে যদি শহরের বাইরে হইতো, তাহলে ন্যাচারালি এই গ্রোথও এখানে হইতো না, এই অসুবিধাটা হইতো না। আমি এই জন্যই যারা এই প্ল্যানটা পাস করেছে, কিন্তু রেসিডেন্সিয়াল করতে ধানমন্ডিতে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্ল্যান রাজু কখনো পাস করে নাই, সবগুলো রেসিডেন্সিয়াল। এখন বলতে পারেন যে যারা যারা এই বিল্ডিংগুলো করে বিশ্ববিদ্যালয়ে ভাড়া দিয়েছে তাদের বরাবর আমরা নোটিশ দিচ্ছি, কিন্তু তারা অনেকে এত প্রভাবশালী যে তারা দেখা যায় আমরা নোটিশ দেওয়ার পরে কোর্টে যায়, কোর্টের আশ্রয় নিয়ে বছরের পর বছর ঝুলে থাকে, এদিকে আর এই সমস্যাগুলো বাড়তেছে। এই একই সমস্যা কারণ বাজার এলাকায়ও, যেখানে অফিস থাকার কথা। জনাব এমদাদ, শুধু কারণ বাজার এলাকায় না, এই সমস্যা সম্ভবত পুরো ঢাকা শহর জুড়েই। আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এরই সঙ্গে একটা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব ফরিদ হোসেন, আপনি তো আপনার দীর্ঘ দিনের সাংবাদিকতার অভিজ্ঞতা, পৃথিবীর অনেক দেশের গণমাধ্যম প্রতিষ্ঠান আপনি ঘুরেছেন, দেখেছেন। একটা গণমাধ্যমের অফিস যে বিল্ডিংয়ে, বিশেষ করে টেলিভিশন চ্যানেল হয়, সেই ভবনটি আসলে কেমন হওয়া উচিত? একটা জিনিস হচ্ছে যে একটু বলি কেমন হওয়া উচিত, মানে আপনি কেমন দেখেছেন যদি সেটা বলেন, এবং বাংলাদেশের সব চ্যানেলেও কিন্তু আপনি গেছেন, সব পত্রিকা অফিসেও গেছেন, একটু যদি তুলনা করতেন। হ্যাঁ, একটা হচ্ছে যে এখানে মানে আপনাকে দেখতে হবে যে ইদানিং তো একটু উন্নতি হচ্ছে, কিন্তু প্রথমত টেলিভিশন যে সেন্টারগুলো হয়েছে, আপনি দেখবেন যে সেখানে একটা ভাড়া করা বাড়িতে
সেখানে উঠতেও অসুবিধা, সিঁড়িতে অনেকটা আমরা বলতাম যে কুটির শিল্পের মতো আর কি। একটা ক্যামেরা, দুটো ক্যামেরা দিয়ে শুরু করে দিয়েছে, এবং সেটা আমরা একটা দিক দেখেছি। আরেকটা যেমন ধরুন, আপনি যদি আমাদের এখানে আরও কয়েকটা টেলিভিশন দেখেছি যে আবার তারা মোটামুটি ভাবে একটা মানে মানসম্পন্ন জায়গায় এটা করেছে, কিন্তু এখনও আমরা মাঝে মাঝে নাম বলবো না, কারণ আপনার টেলিভিশনে এসে আবার অন্য টেলিভিশনের ভবনের কথা বলা, যে অনেক টেলিভিশনের স্টুডিওতে গিয়েই আমরা বলি যে ভাই তোমাদের এখানে যদি এখন আগুন লাগে তাহলে তো মানে আমাদের বেরোবার পথটা নেই। আসলে আমি যেমন ডক্টর গোলাম রহমান সাহেবের সাথে বলছিলাম যে আমাদের যারা এই ধরনের টেলিভিশন স্টুডিওগুলোতে নিয়ে যায়, তাদের ওই প্লেনে উঠলে যেমন আপনাকে ওই এয়ার হোস্টেজ একটা মানে ডেমনস্ট্রেশন করে, সেরকম তাদের একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা থাকা উচিত, যে আপনার এখানে এই অবস্থা আছে, আগুন লাগলে আপনি এটা করবেন, এখান দিয়ে সিঁড়ি আছে। আজকে যেমন একটি টেলিভিশনের, বেশ জনপ্রিয় টেলিভিশনের প্রধানকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের ওখানে এত সিঁড়ি টিড়ি ভেঙে যেতে হয়, কারণ ওটা কিন্তু একটা বাসভবনের মধ্যে করা হয়েছে। তো সেখানে তো এরকম অবস্থা হলে তো স্টুডিওতে ঢোকার পরে বের যে হবো কেমন করে। তো তখন সে আমাকে বলল যে প্রদীপ, আপনি বোধহয় জানেন না, আমাদের কিন্তু প্রতিটা তারাতেই এই এক্সিট সিঁড়ি আছে। তাই বললাম যে সেটা তো আমাকে কখনো কেউ বলেনি, যে এখন আমি যদি ওই এমনি কোনো সাইন আছে যে এই পথে ওই ধরনের কথা কোনো কিছু নাই। আচ্ছা। তো এই যে ব্যবস্থাটা, অর্থাৎ আমি কিন্তু আমাকেও সমালোচনা করছি। যেমন আমি আমার নিজের বহুতল খুব একটা না, কিন্তু 5-6 তলা যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকি, সিঁড়ির গোড়ায় কিন্তু একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, যন্ত্র টাঙানো থাকে নিয়ম অনুযায়ী। কিন্তু আমি এই লিফটে দিয়ে উঠি আর মাঝে মাঝে ভাবি যে আমি কি আসলে এটাকে ঠিকমতো চালাতে জানি? আমি একটা প্রতিবেদন দেখেছিলাম, সেটাকে দেখেছি যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই জানি না যে এটা কিভাবে করে ব্যবহার তো করতে এই যে হয়। আমাদের কিছু ব্যাপার আছে কি, আমাদের বাংলাদেশের মানে সংস্কৃতির মধ্যে একটা জিনিস আছে, মানে বাসে বলুন, লঞ্চে বলুন, রাস্তায় বলুন, রাস্তা পারাপারে বলুন, বাস করার ক্ষেত্রে বলুন, আমরা অনেকটা ঝুঁকি নিয়ে চলি আর কি। আমরা খুব সেই অর্থে খুব ঝুঁকি নিয়ে যে হয়ে গেলে হবে, কিন্তু হচ্ছে তো না। আপনি দেখবেন যে অনেকেই তো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে কিন্তু আগুন লেগেছে, ঘরে মারা গেছে, বের হবার পথ নাই। আমি যে কথাটা আপনাকে আগেও বলছিলাম যে আগুনের তাপের চেয়েও সেটা হচ্ছে ধোঁয়ার ক্ষেত্রে। এখন এই জায়গাগুলোতে যেটা হয় যে আপনি লিফট আছে, বেশ কয়েকটি টেলিভিশন কেন্দ্র আছে যাদের লিফট আছে, কিন্তু লিফটের থেকে উঠে পড়ে আগুন লাগলে কিন্তু লিফট বন্ধ হয়ে যাবে, বা ভূমিকম্প জাতীয় কিছু হলে লিফটটাতে ব্যবহার করা যাবে না। আবার সিঁড়ি দিয়ে যে নামবো তাও নামতে পারবো না। সেই সিঁড়ি দিয়ে এই জন্য নামতে পারবো না, কারণ ধোঁয়ায় তো আপনার সেটা আচ্ছন্ন যাবে, তাতেই মারা যাব। এখন কয়টা অফিসে, আমি জানি না আপনাদের অফিসে আছে কিনা, যে এখানে আমাদের মাস্ক অফিসে আছে, এবং আমাদের এই অফিস কিন্তু খুবই মানে মাস্ক আছে একেবারে কিনা, মডার্ন বা আপনার ইয়ে আছে কিনা। যেমন আমি আগে আমাদের যে এখনো মানে এপি অফিসটা যেই ভবনটাতে আছে, এপি তো আপনার সেখানে 5 তলাতে আছে, কিন্তু আরো কিন্তু আমি মাঝে মাঝে ওখানে রাতে কাজ করতে গিয়ে ভাবতাম যে আগুন লাগলে পরে লিফট তো চলবে না, কিন্তু এই সিঁড়ি দিয়ে তো আমি নামতেও পারবো না। যে আগুনটা কিন্তু যদি দোতলায় লাগে, 3 তলায় লাগে, তাহলে সেখান থেকে যে ধোঁয়াটা আসবে, তো সেখানে একটা কিন্তু, যেটা এমদাদুল ইসলাম সাহেব একটা কথা বলছেন, সেখানে কিন্তু সিঁড়ি আছে প্রত্যেকটা দিয়ে একটা করে ছোট্ট সরু, কিন্তু সেটা আবার লোহার সিঁড়ি মনে করুন। তো লোহার সিঁড়ি যদি থাকে তাহলে আরেকটা সমস্যা, আগুন লাগলে পরে উনি যেটা বললেন, লোহার সিঁড়িগুলো খুব তাপ মানে তো গ্রহণ শোষণ করে, করে আর কি। তো সেটা ধরা যায় না। আর ওখান দিয়ে নামবে কেমন করে? ওখান দিয়ে 1-2 জন লোক করে নামে। তো এই যে আমাদের সামগ্রিকভাবে কিন্তু, যে কথাটা আমি এখানে শেষ করতে চাই, 1-2টা টেলিভিশন কেন্দ্র কিন্তু এখন আছে যে নিচতলায়, স্টুডিওগুলো নিচতলায়, তাদের অবস্থাটা কিন্তু অনেক উন্নত হয়েছে। তো বা আপনাদের যে এই যেটা কথা বললেন যে আপনাদের ব্যবস্থা আছে, কিন্তু অন্য অনেকেরই আছে এখন, উন্নত হয়েছে। আর আপনি গণমাধ্যম তো বলেছিলেন, তো আসলে কি হয়েছে, আমি যেমন পশ্চিমবাংলাতে দেখবেন যে বেশ কিছু টেলিভিশন কেন্দ্র আছে, ও আপনার ধরেন ছোট্ট একটা ড্রয়িং রুমের মধ্যেই তারা চালিয়ে যাচ্ছে, 2-3টে ক্যামেরা নিয়ে এসে, ওখানে কোনো কিন্তু কিছু নাই। আবার যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, যেখানে আমরা আমাদের এপি অফিস যেটা বলুন, বা অন্যান্য ওয়াল স্ট্রিট জার্নাল বলুন, নিউ ইয়র্ক টাইমস বলুন, বা সিএনএন বলুন, বা বিবিসি বলুন, সেখানে তো আবার ব্যবস্থাটা অন্য। কাজে ওখানে ওগুলো তো আপনার এই যে আমাদের যে মান, এই যে আমাদের ভ্যারি করে, অর্থাৎ সেখানে দি ভ্যালু লাইফ,
আর আমরা তো কিন্তু এখানে লাইফটাকে খুব একটা ভ্যালু করি না, মানে আছে জনাব চলে গোলাম গেল। রহমান, আপনি কি একটু আমাদের তুলনা করবেন যে আসলে আমাদের গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলো যেভাবে করে বড় হয়েছে এবং সারা পৃথিবীর যে প্রতিষ্ঠান তার একটা তুলনামূলক চিত্র, এবং গণমাধ্যম কর্মীদের জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকির যে একটা ইন্স্যুরেন্স থাকতে হয়, এই বিষয়গুলো একটুখানি আপনি তুলনামূলক, আপনিও অনেক কিছু ঘুরেছেন আমরা জানি। না, বিষয়টা দুনিয়ার সব দেশের সাথে সবকিছুর সমান তুলনা হবে না, করা উচিতও না। তবে যদি আমরা উন্নত বিশ্বের কথা দেখি তাহলে দেখব যে আমাদের গণমাধ্যম আর ওই উন্নত বিশ্বের গণমাধ্যম, টেলিভিশন, সংবাদপত্র, এগুলো অনেক ভিন্ন। আমাদের এখানে সম্প্রতি প্রযুক্তির আয়োজনে, প্রযুক্তির অনেক বড় ব্যাপক ব্যবহারে এবং অনেক পুঁজি লগ্নি করার কারণে, ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাওয়ার কারণে নতুনভাবে প্ল্যান করা হচ্ছে। নতুন গণমাধ্যম অফিসগুলো কিন্তু খুব চকচকে, ঝকঝকে এবং খুবই জৌলুসপূর্ণ। কিন্তু কাজের উপযোগিতার যদি কথা চিন্তা করা যায়, অনেক ক্ষেত্রে এই জৌলুস একেবারেই যে কাজের উপযোগী তা নয়। কিন্তু কোনো কোনো পত্রিকা কিংবা এই টেলিভিশন সেন্টার, এগুলো কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো মোটামুটি ভালোই হচ্ছে। কিন্তু আগে থেকে যেগুলো হয়েছে কিংবা মাঝখানে যেগুলো হয়েছে সেগুলো ওই ভাড়া করা, যেটা ফরিদ সাহেব বললেন যে ওই ভাড়া করা বাড়িতে, এগুলো ঠিক মিডিয়ার জন্য ওইভাবে তৈরি করা না, একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্টের মতো করে শুরু হয়েছে এবং সেখানে সেটা বড় হচ্ছে। এখন এই যে বড় হওয়া এবং ট্রেডিশনাল বিল্ডিংগুলোতে, এইটা ঠিক না। এখন যখন আমরা গভর্নমেন্ট থেকে লাইসেন্স দিচ্ছি তখন কিন্তু এগুলো দায়িত্বের মধ্যে পড়ে যে ওই টেলিভিশনের এক্সিটটা কেমন হবে। সেখানে আপনি একটা যদি হোটেলে থাকেন